বিএনপির রাজনৈতিক দল আসছে, কেউ পজিটিভলি দেখবে, কেউ নেগেটিভলি দেখবে, এটা খুব সাধারণ বিষয়। সবাই একমুখী দেখবে না। আওয়ামী লীগ যারা তারা বলবে শালার বাচ্চারা তোরা আমাদের শেষ করছিস, গালাগালি করবে। বিএনপি বলবে তার সামনে মরা একটা গরু, মরা গরু সে খাবে, এখন খাচ্ছে, এখন পাশ দিয়ে যদি আর একটা কুকুর আসে, বিএনপির অবস্থা এরকম। জামাত বলবে তুমি কেন আসতেছ। এখন এরকম খা করাটাও স্বাভাবিক, এবং আরেকজন আসলে তার ভাগে ভাগ বসানোর জন্য তারা নেগেটিভলি দেখবে, এটাও স্বাভাবিক। কিন্তু আমরা যারা আম জনতা, আমরা চাই আরো বেশি আসুক, ঠিক না? আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। শুধু লাইক করছে 8,000 আমার পেজে, দেখি কথা বলছো তো। তোরা সব জয়ধ্বনি ঘর কেন বলছি? নাগরিক হিসেবে কোনো পলিটিক্যাল, আমরা তো হক কথা বলি। আমি বলছি না, আমি যখন 3 তারিখে আবু সাইদের ছবি দিতে আমি ভয় পাই নাই তো। আমাকে আবু সাইদের এই ছবি আমি সাথে সাথে দিয়ে দিছি, আমার কলিজা কেঁপে উঠছে। এবং সেদিন আমি বুঝে গেছিলাম তোমার 12টা তোমার বেজে গেছে। তুমি বিশ্বাস করো আর না করো, এবং আমার ছবি দেটাই প্রমাণ করে আমি যে বুঝে গেছিলাম। এর আগে তো আমার স্ট্যাটাসের কারণে আমি ট্রান্সফারে ছিলাম, ঠিক না? এখন তুমি সিভিল সার্ভিসের একজন বড় কর্মকর্তা হবা, দেশে কি ঘটছে কি ঘটছে না রাস্তা দিয়ে এগুলো আমার কি, আমি যে স্টুডেন্ট, আমি পড়ালেখা করবো ফোননি, তুমি এইসব কাজ করি না, তুমি পানের দোকান দাও। তুমি যদি সিভিল সার্ভিসের একজন গ্যাজেটেড কর্মকর্তা হতে চাও, ক্যাডার হতে চাও, হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড, ইউ আর টু রিমেইন অ্যালার্ট মোর এন্ড মোর। বেশি সচেতন হওয়া দরকার, বেশি কানেক্টেড থাকা দরকার। কারণ তুমি দেশের ডিসিশন মেকিং এর জায়গায় গিয়ে কাজ করতে চাচ্ছ না, তো দেশ কিভাবে চলে এগুলোর যদি তোমার খবর টবর না থাকে, তাহলে তুমি ওই জায়গায় বোঝাবো কেমনে? বুঝছো কিনা? এই জিনিসগুলো তোমার জানতে হবে তো, তোমার জানতে হবে, সচেতন হতে হবে। হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড, মানে কি কি ঘটছে, কি কি পরিবর্তন আসছে, এগুলো নিয়ে সচেতন থাকা, এগুলো নিয়ে পড়াশোনা করা, এগুলো লেখালেখি গুলো দেখা, এগুলাই একজন বিশেষ প্রার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সংবিধান সংস্কার হচ্ছে, সংস্কার নিয়ে লেখালেখি হচ্ছে, বিএনপি কি মতামত দিচ্ছে, জামাত কি চাচ্ছে, আওয়ামী লীগ যারা আছে ভেতরে ভেতরে তারা নতুন সুরে কি ধরনের শব্দ দিচ্ছে, এগুলো নিয়ে তুমি সচেতন থাকবা, এগুলো সবগুলো জানবা, তাহলে তুমি মজার করে যৌক্তিকভাবে লেখা লিখতে পারবা। বুঝছো কিনা? এগুলো এর বাইরে পড়ালেখা মানে কি আর কিছু আছে? ঠিক আছে, এই জিনিসগুলা। এখন তুমি মনে করো নতুন একটা দল, এই দল নিয়ে প্রথম আলোতে ডেইলি স্টার একটা সম্পাদকীয় পড়ছো, অথবা মনে করো তুমি ডেল্টা প্ল্যান, ডেল্টা প্ল্যান নিয়ে, ডেল্টা প্ল্যান বুঝো তো? ডেল্টা প্ল্যান কি? ডেল্টা মানে এই এই জিওগ্রাফিক্যাল রিজিয়নটা, কথা বুঝছো? এটা নিয়ে 2041 সালের একটা প্ল্যান ছিল না? এখন রাজা চলে যায়, কিন্তু রাজার পরিকল্পনা কিন্তু চলে যায় না, কথা বুঝছো? তো এখন বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীমাতৃক দেশ। এখন এখানে নদীর নাব্যতা ফিরিয়ে এনে বাংলাদেশের অর্থনৈতিক একটা বড় ধরনের পরিকল্পনা সরকারের, এটা নিয়ে তুমি কোন একটা কি পড়ছো, আর্টিকেল পড়ছো, অথবা তুমি মনে করো জুলাই 2024, জুলাই 2024 অ্যান্ড ফিউচার বাংলাদেশ লেখা আসে না? আজকে শেয়ার দিব, আমি দেখবো। আমি আজকে এরপরে প্রায় 11টা আর্টিকেল কালেক্ট করছি শেয়ার করার জন্য, তোমাদের জন্য। হ্যাঁ, আমি ফেসবুকে দিব, তোমরা লিঙ্কটা দিলে ওখান থেকে দেখে নিবা। এই আর্টিকেলটা তুমি করছো, কাজটা বলছি। এখন কাজটা হচ্ছে একটা আর্টিকেল পড়বো, একটা আর্টিকেল পড়ার পরে মুখস্থও করবো না, আর্টিকেল গুলো একেবারে কোনো কিছু ভাষা ভাবে প্রাইমারিলি প্রথম দিকে প্রাথমিকভাবে একবার পড়ে যাওয়ার পরে আর্টিকেলটা এক সাইডে রেখে, পেপারটা এক সাইডে রেখে একটা কলম নাও, একটা কাগজ নাও। এই যে 1 ঘন্টা পড়ছি, আধা ঘন্টা পড়ছি, 15 মিনিট পড়ছি,
প্রথম প্রথম অনেক সময় যাবে। আমার কিন্তু এখন 4-5টা আর্টিকেল পড়তে খুব দ্রুত হয়ে যায়। কারণ কি জানো, এবং এমনও আছে, এমন অনেক পত্রিকার বড় আর্টিকেল প্রথমে খুব উচ্ছ্বাস নিয়ে আগ্রহ নিয়ে পড়ছি, পুরো পড়ার পরে মনে হয়েছে পুরো বক্তব্যটা দেখে আমি তেমন কিছু পাইনি এবং লেখাটা অত মানসম্মত না। ওই বয়সে ওই জায়গায় যখন তুমি চলে আসবা, তখন মনে করবা তুমি পড়তে পড়তে ওই জায়গার উপর তোমার ভেতরে একটা আইডিয়া চলে আসছে। তুমি ওর মতো মানে ওই যেভাবে ভাবছে জিনিসগুলো নিয়ে, যত তথ্যগুলো দিচ্ছি, এই পরিমাণ তথ্য তোমার ভেতরে আছে। বুঝতে পারছি? তাহলে হোয়াট টু ডু, কি কাজটা দিচ্ছি? কাজটা হচ্ছে completing the paper, keeping aside the paper, take your pen, try to write a page। কথা বুঝছো? একটা পৃষ্ঠা লেখার চেষ্টা করো, তখন যা পড়ছো তার উপর। এটা যদি তুমি 1 মাস করতে পারো, 1 মাস পরে তোমার মধ্যে যে পরিবর্তনটা আসবে, এই পরিবর্তন তুমি পুরো জীবনে তুমি যদি ভাববা মানে এই কাজটা যদি আমি অনেক আগে করতাম আরো অনেক, তাহলে তোমরা তো এখনো বেসিক কোর্সের স্টুডেন্ট হিসেবে বা 48 এর স্টুডেন্ট হিসেবে তোমার কাছে একটা হাতে সময় আছে। বুঝতে পারছি? তাহলে বলো, একটা পত্রিকা পড়লাম, পত্রিকা পড়তে পড়তে অনেক পত্রিকা পড়ার চেয়ে তুমি একটা দুটো আর্টিকেল পড়লা, যে আর্টিকেলটা পড়ছো 1 ঘন্টা, যা পড়ছো 1 ঘন্টার পড়াগুলোকে আধা পৃষ্ঠা লিখতে পারবো না? যা বুঝছি নিজের ভাষায় লিখতে পারবো না? এই কাজটা যদি করো, ওই আর্টিকেলের মধ্যে যে সমস্ত মজার মজার শব্দ তুমি পেয়েছিলা, ওই শব্দগুলো কিন্তু তোমার ওই আর্টিকেলের মধ্যে অবচেতন মনে ব্যবহার চলে আসবে। আমি বুঝতে পারছি? তাহলে বলো কি কাজ করব? যে কোনো একটা আর্টিকেল পড়ার পরে ওই আর্টিকেল নিয়ে চেষ্টা করব ডেইলি কয় পৃষ্ঠা লিখতে? 1 পৃষ্ঠা। কখনো কখনো 1 পৃষ্ঠা না লিখো, আধা পৃষ্ঠা লিখো, 15টা 20টা সেন্টেন্স লিখো। 20টা সেন্টেন্স মানে 1 পৃষ্ঠার বেশি হয়ে যায় আরো। বুঝতে পারছি? 10টা সেন্টেন্স লিখো প্রথমে, মানে যা পড়ছি তা, হোয়াট এভার দ্য ইস্যু, হোয়াট এভার দ্য কন্টেন্ট। বুঝতে পারছি? মনে করো পরিমণির আবার একটা নতুন প্রেম হয়েছে না, এখন পরিমণির প্রেম নিয়ে তোমার খুব আগ্রহ জাগে না? এখন এই এটা নিয়ে প্রথম আলোতে বা অন্যান্য কোনো পত্রিকায় মিডিয়া পেজের মধ্যে মিডিয়ার যারা মানুষ এদের নিয়ে কথা লিখবে, এটা তো পজিটিভ, ওই জগতের মানুষগুলো নিয়ে কথা আসবে। এখন ডেল্টা প্লেন তোমার বিরক্ত যদিও লাগে, কিন্তু পরিমণের নতুন প্রেম তো তোমার বিরক্ত লাগে না, ঠিক না? এই পরিমণের প্রেমটা পড়ে ওটা নিয়ে তুমি 10টা সেন্টেন্স লিখো, পারবা কিনা? হ্যাঁ, এতে করে তোমার বাক্য লেখার যে যোগ্যতা, এটা ডেভেলপ হবে। দেখি একবার বেসিকটা আমরা একটু রিভাইজ করি। এটা এটা কত দরকারি আমার তার মুখে বলতে হচ্ছে না, আমি প্র্যাকটিক্যালি দেখালাম এইভাবে ইম্পর্টেন্ট। এর চেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি তোমার আছে মনে হয়? আরেকটা আছে, ওটা হচ্ছে কি জানো, বাংলা আছে না, বাংলায় বানানটা। তোমাদেরকে কি বানান নিয়ে আলাদা করে পরীক্ষা টরীক্ষা হয়েছে? এটা সামনে পরীক্ষা নিতে দিব আমি। বানানের যে নিয়মগুলো আছে, মনে করো 35 আসছিল, তৎসম বানানের 5টি নিয়ম লিখুন উদাহরণ সহ। 36 আসছে অতৎসম বানানের 5টি নিয়ম লিখুন উদাহরণ সহ। 37 আসছে কিছু শব্দ আসছে, শব্দগুলোর শুদ্ধ বানান। কথা বলছি কিনা? মানে বানান থেকে প্রশ্ন আসে না এমন একটা বিসিএস পাবা না। তার মানে এখানে ইংরেজিতে হচ্ছে সেন্টেন্স মেকিং এর জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পেয়েছো, বাংলায় হচ্ছে কোনটা? বানান। তাহলে বানানের জন্য তোমরা বিশেষ করে 48 যারা দিবা বা সামনে যারা বিসিএস দিচ্ছ, তোমাদের যে স্ট্র্যাটেজি, এটা নিয়ে আমি সবসময় বক্তব্য রাখি, এই স্ট্র্যাটেজিতে যেন ভুলটা না করো। বানানের ক্ষেত্রে তোমরা বিগত বছরের প্রশ্ন মুখস্থ করো, মুমূর্ষু 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 মুখস্থ করো, এটাকে মুখস্থ করবা না। বানানের জন্য আমরা আগে থেকে ক্লিয়ারলি নিয়মগুলো শিখে ফেলবো। নিয়ম যদি একসাথে শিখো, তোমার কাছে নিয়মগুলো ভুলে যাবা। যখন পড়তেছো তখন তোমার খুব সহজ লাগবে, যখন পড়ার সময় সহজ লাগবে, কিছুদিন পর আবার ভুলে যাবা। এই জন্য একটা কাজ করবা, তোমার লেভেলটা এমন হবে, বাংলা বানানের তৎসম নিয়ম, অতৎসম নিয়ম, বাংলা একাডেমি প্রমিত নিয়ম, এই নিয়মগুলো তুমি একটা কাজ করতে পারো, তোমরা নিজেদের যে গ্রুপ আছে গ্রুপে আলোচনা করতে পারো। অথবা তুমি এমন ভাবে শিখো, তোমাকে যদি আমি একটা কলম এবং মার্কার দিই, যেমন আমি ক্লাস করানোর সময় আমি কি কোনো একটা জায়গা থেকে দেখে দেখে লিখে দিই, নাকি মাথা থেকে চিন্তা থেকে লিখি? নিজে থেকে লিখি না? এই নিজে থেকে লেখার ব্যাপারটা কি আমি অনেক জ্ঞানী গুণী? এটা না তো। এই কাজটা করতে করতে আমার মধ্যে ওই ধরনের নিজে থেকে বলার মতো একটা এবিলিটি চলে আসছে। এটা কোনো আলাদা কোনো এবিলিটি না,
এটা কোনো আলাদা মেধাবী হওয়ার বিষয় না। তুমি যদি আমার মতে এরকম পড়ানোটাই তোমার পেশা হয়, তাহলে তুমি মুখস্থ পড়াইতে পারবে, এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। এটা কোনো আলাদা যোগ্যতা হওয়ার কিছু নাই আর মেধাবী হওয়ার। মার্কার দিলাম তোমাকে, তুমি এখানে এসে পড়াইতে পারবা প্রত্যেকটা বানানের নিয়ে উদাহরণ, বা এই লেভেল করে শিখো, জীবনের জন্য দরকার আছে। কথা বুঝছো কিনা? হ্যাঁ, আমি আমি তোমার প্রতি আর আগ্রহী নই। নই না, আমির জন্য কি রসই, কিন্তু জেনজি কি লেখে? জেনজি কি লেখে? আমি তোমার জন্য আর আগ্রহী নয়। ঠিক না? এই যে অন্তস্থ অ এবং রস্য ই এর যথাযথ ব্যবহার জানে না এমন পুরো একটা জেনারেশন, এটা হচ্ছে জেনজি। জেনজির অনেক পজিটিভিটি আছে, অনেক নেগেটিভিটি আছে না? নেগেটিভিটি হচ্ছে পড়ালেখা করে না, পড়ালেখা করে না, মূলে কিছু নাই। দেখেন, মূল ছাড়া তুমি যদি শুধু চেতনা নিয়ে চলো, এক সময় গিয়ে কিন্তু তুমি ধরা খাবা। শিক্ষক হিসেবে এইসব এই জায়গায় তোমাকে সচেতন করা খুব উচিত, সবার উচিত। বুঝতে পারছি? তাহলে বানানের নিয়ম দেখি, বলো। কথার কথা যাচ্ছ, আমি আমি একটা পরামর্শ হিসেবে দিলাম, তুমি কানের এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বের করে দিলে এরকম ভালো চলবে না। একটা কাজ, দুটো কাজের কথা বলে ফেললাম। প্রথম কাজ হচ্ছে একটা আর্টিকেল পড়লাম, এই আর্টিকেলের উপর প্রথম দিকে 10টা সেন্টেন্স, যত সামনে দেবো তত সেন্টেন্স বাড়াবো। পারবো? এটা কি অনেক কঠিন কাজ? এখন যদি বেশি কঠিন, আরেকটা কথা হচ্ছে কি জানো, তুমি যদি মোবাইল থেকে পড়ার অভ্যাসটা করো, এটা তোমার উপকারে আসবে। কারণ হচ্ছে তুমি প্রতিদিন পেপার কিনে পড়াটা অনেক সময় ডিফিকাল্ট হতে পারে। ঠিক না? ঈদের সময় তুমি গ্রামের বাড়ি যাবা, ওখানে ডেনিসটা যাবে, ওখানে তো পেপার হয়ে যায় না। কারণ এখন পেপার আগে যাইতো, আগে একেবারে রন্ধ্রে রন্ধ্রে একেবারে ক্ষুদ্র জায়গায় পৌঁছে যাইতো। ওখানে তুমি অন্তত যেই পত্রিকাটা পড়তে চাচ্ছ ওটা পাবা না। এই জন্য আরেকটা হচ্ছে, তুমি পত্রিকা কিনে পড়া সবসময় হবে না, স্বাভাবিক। এই জন্য যদি মোবাইলে একবার দেখে নেয় আর অভ্যাসটা করে ফেলতে পারো, তাহলে মিস যাবে কম। এমন অবস্থা হতে হবে, যেমন ধরো আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া, আমরা তো মানুষ তো এবং বিশেষ করে আমরা বাঙালি, ওটা দুনিয়ার বাটপারিতে আমরা আমাদের কাছে বড়া। ইমানের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আমরা আরো বেশি বাটপারি করি। কিরকম? পরীক্ষা আসলে মানে তাহাজ্জুদ বাদ যায় না, সেটা আমার ক্ষেত্রেও, তো সবার ক্ষেত্রে, একেবারে একেবারে কেউ ব্যতিক্রম নাই। আমরা বাটপারিটা সবচেয়ে বেশি করে নিজের সাথে, বাটপারি করতে করতে নিজের উপর চলে আসে বেশি। পরীক্ষা আসলে তাহাজ্জুদ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে পড়ি, পারলে ইমাম সাহেবের আগে আগে গিয়ে দাঁড়াই। এত ভক্তি চলে আসে আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি। ডাকতে ডাকতে সৃষ্টিকর্তার যেন আমার পকেটে নিয়ে আসি। পরীক্ষা আসলে, পরীক্ষা শেষ, চাকরি যখন পেয়ে গেছি, কোথায় গেছে আল্লাহ, কোথায় গেছে ধর্ম, কোথায় গেছে অনুরক্তি, কোথায় গেছে ওবিডিয়েন্স? এটাই ঘটে, তাই না? এখন ধরো আমি নামাজ পড়তাম, এখন সকালটা হাতে যদি পত্রিকা না পাইতাম, মনে হতো সামথিং ইজ মিসিং, কিছু একটা পাইনি। এরকম একটা অভ্যাস এক সময় গিয়ে দাঁড়াবে, এবং এটা তোমাকে অনেক বেশি এগিয়ে দিবে। আমি বুঝতে পারছি। এবং তোমার জুনিয়রদেরকে যদি তুমি কোনো পরামর্শ দাও, বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, জীবনে ভালো করবে, তাকে তুমি একটা জায়গায় শিখাবা। শুধুমাত্র সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মুখস্থ করলে জীবনে অনেক কিছু করে ফেলতে পারবে, এটা কিন্তু বর্তমান প্রেক্ষিতে না। এই বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে স্ট্রং স্কিলটা হচ্ছে, যদি কেউ ক্যারিয়ারে ভালো করতে চায়, তাকে ভালো একজন লেখক হতে হবে। ভালো লেখক হতে হলে ওই ফান্ডামেন্টাল শুরু থেকেই তার যেন লেখার দক্ষতাটা বাড়ে। এগুলো চিন্তা করে এক সময় বিএনপি সরকার সৃজনশীল পদ্ধতিটা এনেছিল, ঠিক না? গ্রেডিং সিস্টেম এনেছিল 2000 সালের, যখন 2001 সালে ক্ষমতায় আসছে তখন বা এরকম। তো কিন্তু সৃজনশীলের যে ফল ওটা আমরা অভাব পাচ্ছি না।
স্টুডেন্টরা যে নিজে থেকে সৃজনশীল ভাবে লিখবে, এগুলা তার চেয়ে বড় আদতে যা লিখতে পারতো, বেসিক্যালি যা লেখার যোগ্যতা ছিল তাই চলে যাচ্ছে। বুঝতে পারছি? একটা আর্টিকেল পড়বো, মোবাইলে পড়ার কথাটা কেন বললাম, কথা বললে কিছুক্ষণ ব্যাপারটা নিয়ে যখন আলোচনা করে তখন তোমার মাথায় সেট হয়। তাহলে মোবাইলে পড়াটা নেগেটিভ ধরো, ঠিক না? চেষ্টা করবো আমরা পেপার কালেক্ট করে পড়তে, কিন্তু তোমার অভ্যাসে থাকতে হবে মোবাইল থেকে পড়া, না হলে তুমি প্রতিদিন পেপার কালেক্ট করে পড়া হবে না। এখন একটা আর্টিকেল পড়লাম, একটা আর্টিকেল পড়ার পরে এক পৃষ্ঠা লিখবো একটা কাজ, তাহলে বানানের নিয়মগুলো আমরা কিভাবে শিখবো? এমন ভাবে শিখবো যেন আরেকজনকে পড়াতে পারি। বলো, এমন ভাবে শিখবো যেন আরেকজনকে পড়াতে পারি, কথাগুলো কাজে লাগবে। আজকে ক্লাস এটাই। এবার আসো, তাহলে এখানে যে বাক্যগুলো আসে, বাক্যের গঠনে তোমার কোনো সমস্যা আছে কিনা? এই যে বাক্য, তাহলে এখানে আসছে অনেক ধরনের, তাহলে বাক্য কি এত প্রকার? হ্যাঁ, তাহলে বলো তো আমাদের কাছে সেন্টেন্স গঠনগতভাবে কয় প্রকার? 3 প্রকার। তাহলে একটা হচ্ছে কি সিম্পল, তারপরে হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে কি, এই যে 3টা প্রকার, এই 3টা প্রকার হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে। আর হচ্ছে অর্থ অনুসারে আবার বাক্যকে আমরা ভাগ করি, ঠিক না? হ্যাঁ, অর্থের যে প্রকার, এই প্রকারের মধ্যে কি কম্পারেটিভ গুলো আছে? কম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি সেন্টেন্স? কমপ্লেক্স বলো না, কম্পারেটিভটা কি? কমপ্লেক্স। তারপরে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ওটা যে কোনো সেন্টেন্স নেগেটিভ হতে পারে, সিম্পল সেন্টেন্স নেগেটিভ হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স নেগেটিভ হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্স নেগেটিভ হতে পারে, ঠিক না? আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ, আবারও কম্পারেটিভ। তার মানে এমন ভাবে দিয়েছে মিক্সড করে তার মানে এখানে তুমি ওই যে বাক্যের যে 2টি প্রকার, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। দেখি আগে বলো, স্ট্রাকচার অনুসারে বাক্যের যে গঠন, এই গঠনের মধ্যে গঠনের বেসিক ধারণাটা কি? সেন্টেন্স। হ্যাঁ, তাহলে আমরা কয় ভাগে ভাগ করি সেন্টেন্সকে? 3 ভাগে। একটা বেসিক ধারণা দিতাম, সিম্পল, কমপ্লেক্স, তারপরে কি কম্পাউন্ড। তাহলে স্যার হাই স্কুল লেভেলের আলোচনাগুলো করার দরকার আছে খুব 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 বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি আসে পরীক্ষায়। তোমার মধ্যে কোনো গ্যাপ থাকলে এখন থেকে তুমি কোনো কিছু পড়ার সময় এই জিনিসগুলো নিয়ে সচেতন পাবো। সিম্পল সেন্টেন্সের একটা কমন বৈশিষ্ট্য বলো তো? একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে সাবজেক্ট এবং ভার্ব এক জোড়া থাকবে। কয় জোড়া? মানে একটি ছোট পরিবার, জামাই এবং বউ, এই তো। আমি ওখানে লম্বা কোনো কথা বলবো না, আমি জাস্ট এমনি বেসিক জিনিসটা তোমাদের একটু রিভিউ করাচ্ছি। কমপ্লেক্স বলো। তাহলে এখানে কয় জোড়া? কমপক্ষে 2 জোড়া, মাঝখানে একটা কি থাকবে? কনজাংশন থাকবে। অর্থাৎ এরকম সাবজেক্ট এবং ভার্ব, এখানে এই দুইটাকে মিলে 1 জোড়া বলছি আমরা। তাহলে এরকম কমপক্ষে কয় জোড়া থাকবে? 2 জোড়া। তাহলে এখানে কি থাকবে বলো? এখানেও কমপক্ষে কয় জোড়া? 2 জোড়া। এখানে বসবে কি? কনজাংশন। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? শুধু পার্থক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন গুলো দিয়ে যুক্ত হবে, কমপ্লেক্সের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দিয়ে যুক্ত হবে। এবং এটা তুমি মনে রাখবা, এই যে কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে আমাদের কাছে এই শব্দগুলো, ঠিক না? দেখি একটু বলো। এফ থেকে ফর, এ থেকে এন্ড, এম দিয়ে কি হয়? নট, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই থেকে ইয়েট, এবং এস থেকে হয় সো। রিমেম্বার, এরা হচ্ছে মৌলিক কোঅর্ডিনেট কনজাংশন।
এখান থেকে কোনো কনজাংশন দিয়ে কোনো বাক্য গঠিত হলে এই বাক্যটা কি বাক্য? কম্পাউন্ড। এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স, বুঝতেছো? হ্যাঁ, তাহলে এবং এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সে এখান থেকে কোনো কনজাংশন দিয়ে দুইটি বাক্য, দুইটি ক্লজ সংযুক্ত হয়ে বাক্য গঠন করবে। এখন এখানেও তো এই ধরনের হবে, তাহলে এখানে কোন কনজাংশন গুলো যুক্ত আসবে? এখানে আসবে মূলত সাব অর্ডিনেট কনজাংশন। তাহলে আমাকে বলো তো সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? ইফ, বলো। মনে করো আমি আগে এমন কিছু বিফোর, ঠিক আছে, আফটার, আনলেস, দো, অলদো, ইভেন দো, এগুলো তো দো থেকে আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে বিকজ, সিন্স, আনটিল, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি WH ওয়ার্ডস, মানে এখানে WH ওয়ার্ডের মধ্যে যা আছে। এখন বিষয় হচ্ছে কোঅর্ডিনেট ছাড়া বাকিগুলো আর কি, কোঅর্ডিনেট ছাড়া বাকি কনজাংশন গুলোকে আমরা বলবো কি কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট, দেখো একটা হচ্ছে কু, একটা হচ্ছে কি কু। শব্দের অর্থ কি? সহ। সহ, সহ শব্দ দিয়ে, সহ শব্দের অর্থ কি বলো এবার, বলো। সাহায্য। কারণ কু, কু মানে সহ। যেসব কু একটা প্রিফিক্স, যে সকল শব্দের শুরুতে কু যুক্ত হয় ওই শব্দের অর্থের মধ্যে একটা সহ অর্থ আসে। দেখি বলো, ওয়াইফ মানে কি? বউ। বলো কি? স্ত্রী। স্ত্রী, স্ত্রী তো আয়রন করে কাপড়, এটা আয়রন করে আসছে। বউ না? আচ্ছা, বউ বললে একটু আদর আদর লাগে, স্ত্রী বললে একটু ডাইরে ডাইনি, মানে মারবে মারবে ভাব লাগে, তাই না? এই জন্য বউ শব্দটা ভালো। স্ত্রী মানে তো গরম, এবং গরম কোনো জিনিস আমাদের আমরা কিছু বলবো খারাপ হচ্ছে, কিন্তু বউ মানে কি? বউ সিজদা করা, অবনত করা, মাথা ঘুমটা পড়া, এটাকে বউ বলে না? এই জন্য বউর মধ্যে একটা আদর আছে, বউ বলবা। ওয়াইফ মানে কি? বউ। এবার তার আগে কু বসাও, কু বউ। কু বউ মানে কু মানে কুমিল্লা না, এখানে কু মানে সহ, সহ বউ মানে সতীন, মনে থাকবে। এবং আসো, কু শব্দটা, কু শব্দটা যদি অন্য কোনো শব্দের আগে বসে তাহলে তার মধ্যেও সহ অর্থটা আসবে। অপারেশন, অপারেশন মানে কাজ না? তাহলে কোঅপারেশন মানে সহযোগিতা, মানে যুগপৎ পরিচালনা। অপারেশন মানে যদি পরিচালনা হয়, সম্পাদনা হয়, তাহলে কোঅপারেশন মানে যুগপৎ সম্পাদনা না? হ্যাঁ, তাহলে যৌথ, এরকম অর্থ দেয়। এফিসিয়েন্ট মানে কি? এফিসিয়েন্ট মানে সক্ষম, সক্ষম। তাহলে কোএফিসিয়েন্টের সহগ আছে না? সহগ, আমি যদি বলি 4xy, এখানে 4 কে কি বলো? এইটা, এই সহগ কথাটার ইংরেজি কি? কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট। এখন বাংলাদেশ, বাংলাদেশ বলছে ভারতের উচিত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বিষয়গুলোতে পারস্পরিক কি দরকার? সহাবস্থান দরকার, সহাবস্থান দরকার। তাহলে সহাবস্থান ইংরেজি কি? সহ অবস্থান, সহ
অবস্থান, অবস্থান মানে এক্সিস্টেন্স। তাহলে সহ অবস্থান ইংরেজি কি? কোএক্সিস্টেন্স। এই গত একটা ক্লাস নিয়েছিলাম, তোমরা কি কেউ কেউ করতে পারো? ওই যে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিসিস, দুই একজন আসছো, মানে এটা অন্যদের ক্লাস ছিল, বা যারাই আসছো ওই ক্লাসটা মানে বারবার করে রিভিউ করবা, কারণ তোমার শব্দ নিয়ে চিন্তার পরিধিটা অনেক বেশি ইয়া হয়ে যাবে, বিশেষ করে প্রিফিক্স সাফিক্স গুলো। আবারও বলছি, কয়েকবার করে দেখবা, নিজের খাতাটা বারবার করে দেখলে হবে, কারণ ক্লাস তো তুমি করছো, যদি করে থাকো, আর না করে থাকলে আবার করে নিবা, ভিডিওটা তো আছে। বলো তাহলে, এই মন দিয়ে শুনো, কু কু থাকলে কি হয়? এই কু থাকলে কি হয়? শর্ত হয়। তাহলে কোঅর্ডিনেট আবার কম্পাউন্ড। হ্যাঁ, এখানে কোঅর্ডিনেট মানে হচ্ছে, তাহলে কু মানে কি জানো? সহ। এমন দুটি বাক্য, এমন দুটি ক্লজ, যে দুটি ক্লজ একটা আরেকটার সহযোগী, সমান গুরুত্বে, সমান মর্যাদায় সমান। বুঝতে পারছি? এই জন্য তোমরা অনেকে আমাকে রেসপন্স করছো কি, কম্পাউন্ড হচ্ছে যা দুটি সেন্টেন্স একত্রিত হয়ে একটি কনজাংশনের মাধ্যমে একটি বাক্য হিসেবে অ্যাক্ট করবে। দুটি সেন্টেন্স, তাহলে কি কমপ্লেক্সের ক্ষেত্রে দুটি সেন্টেন্স হবে না স্যার? ওটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটি সেন্টেন্স বটে, কিন্তু ওখানে এমন একটা সেন্টেন্স আসে, বা এমন একাধিক ছোট ছোট সেন্টেন্স আসে, যারা মূল সেন্টেন্স ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। মানে যদি আমি যাই, যদি আমি যাই, তো যদি আমি যাই কথাটা যদি শুধু বলি, তাহলে আগে বলে যদি কোনো কথা না থাকে, যদি শব্দটার কারণে আমি যাই কথাটা অর্থ প্রকাশ করছে না, ঠিক না? তাহলে বইটি দিব, তাহলে বইটি দিব এটা একটা সিম্পল সেন্টেন্স। এই বইটি দিব কথাটা যদি না থাকে, যদি আমি যাই কথাটা অর্থ প্রকাশ করতে পারছে না, তাহলে এখানে সহজ ব্যাপারগুলোকে অনেক জটিল ভাবে চিন্তা করি আমরা, কিন্তু ব্যাপারগুলো যে সহজ ভাবে সিম্পলি ভাবা যায়, টোটাল যা যা আছে তাকে ইজিলি মাথায় আনা যায়, এই জিনিসটাই এই আলোচনার উদ্দেশ্য, পড়ানোর উদ্দেশ্য না। মানে ডিটেইল পড়াইলে তো আমি একেবারে ধরে ধরে একটা একটা নিয়ে লেখালেখি শুরু করতাম। আমি পড়াচ্ছি না, আমি জাস্ট রিভিউ করাচ্ছি। বলো এখন, যদি আমি যাই, যদি আমি যাই বইটি দিব, বইটি দিব, তাহলে বইটি দিব এই কথাটা কি? প্রিন্সিপাল ক্লজ। কেমনে বুঝছো? স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ক্লজ মানে কি? বাক্যাংশ। কিন্তু আমি বইটি দিব এই কথাটা তো একটা বাক্য, তাহলে আমি বইটি দিব এটা একটা বাক্য, যদি আমি যাই এটা আরেকটা বাক্য। তাহলে ওখানে আমি যাই একটা বাক্য, আসলে আমি যাই কথাটার সাথে যদি কথাটা লাগার সাথে সাথে এই কথাটা কন্ডিশনাল হয়ে গেছে, এই কথাটা নির্ভরশীল হয়ে গেছে। তাহলে নির্ভরশীলতাটা আসে কখন জানো? যখন তুমি ওই স্বাধীন একটা বাক্যের শুরুতে এখান থেকে কোনো কনজাংশন যোগ করে দাও, এখান থেকে কোনো কনজাংশন যোগ করে দাও, তাহলে সাবঅর্ডিনেট কনজাংশনটাই দায়ী ওই ক্লজটাকে ডিপেন্ডেন্ট করতে। কথা বুঝছো? এই জন্য এদেরকে বলা হয় ক্লজ মার্কার, ক্লজ মার্কার। এগুলো দিয়ে আমরা মার্ক করব এটা এই ক্লজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, কি ক্লজ, বুঝতে পারছি? তাহলে সহজে আমরা হিসাব রাখবো, ফ্রেন্ড ভয়েস এখান থেকে কোনো কনজাংশন থাকলে এটা কি, এটা কি কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আর এছাড়া অন্য কোনো সেন্টেন্স থাকলে এদেরকে আমরা বলবো কমপ্লেক্স। আচ্ছা, কনজাংশনের যে ব্যবহার, এগুলো নিয়ে কি ক্লাস নিছিলাম? হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে আমি কিছু কথা তাহলে ধাপে ধাপে আগে যেহেতু শুরু করছি, আজকে এটা দিয়ে আগাইতে পারি। তাহলে বলো, এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই তিনটেই। আর এখানে এক্সট্রা কিছু কথা ছিল, এক্সট্রা কিছু বাক্যের চেহারা আমরা দেখেছি, ওগুলো একটু আগে দেখে নি। এখানে আমরা দেখেছি কি কি। প্রথমে আসো কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ একটা সেন্টেন্স করতে বলা হয়েছে, কম্পারেটিভ জিনিসটা বুঝো। হ্যাঁ, এখানে একটা ব্যাপার দেখো, ব্যাপারটা এরকম, ব্যাপারটা সহজ। আমরা একেবারে এটা লিখতে পারো, জিনিসটা ইম্পর্টেন্ট।
আমি লিখলাম কি ঠিক আছে কম্পারিজন হচ্ছে কম্পারিজনের বাংলা কি দাঁড়ায় তুলনা হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ তাহলে কম্পারিজন দুই প্রকার কম্পারিজন হতে পারে ইকুয়াল কম্পারিজন কম্পারিজন হতে পারে আনইকুয়াল কম্পারিজন তাহলে ইকুয়াল এবং আনইকুয়াল হ্যাঁ ইকুয়াল কম্পারিজন এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি হতে পারে পজিটিভ আবার হতে পারে কি অনলাইন যারা ক্লাস করছে লিখো নেগেটিভ আনইকুয়াল হলে এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি আমরা এটাকে বলতে পারি কম্পারেটিভ এবং সুপারলেটিভ এবার এসো এখানে আমি গঠনগুলা কিভাবে হবে একটু দেখাই কম্পারেটিভ এবং সুপারলেটিভ প্রথমে দেখো ইকুয়াল মানে হচ্ছে সমান আনইকুয়াল এগুলো তো বুঝো কিন্তু ব্যাপারটা এখানে কিরকম হবে আমি একটু বুঝাই সমান জিনিসের তুলনা সমান জিনিসে আমার দিকে তাকাও কম্পারিজনের ক্ষেত্রে দুইটি ধর্ম মাথায় রাখতে হবে একটা ধর্ম হচ্ছে অজাতের সাথে তুলনা হয় না তুলনা হবে ওই যে আমি একটা কথা একবার বলছিলাম তোমাদেরকে বা আগে কোনো কথাই আমার বিড়াল তোমার হাতে চেয়ে ছোট যৌক্তিক না কারণ বেজাত বিড়ালের জাত এবং হাতির জাত ভিন্ন জাত সহজে মনে রাখার জন্য ভয় বললাম কথা বুঝছো একটা কথা হচ্ছে কি তাহলে সমজাতীয়তা লাগবে তুলনার জন্য কি লাগবে হ্যাঁ আরেকটা হচ্ছে শূন্যের সাথে তুলনা হয় না তোমার হাতে কিছু নাই আমার হাতে এই কলমটা আছে আমি যদি বলি আমারটা তোমারটা চেয়ে সুন্দর হইল তোমার হাতে কিছু নাই তোমার হাতে একটা কলম আছে আমার হাতে একটা কলম আছে তাহলে হবে তোমার কলমের চেয়ে আমার কলম সুন্দর যার কাছে নাই ফকিরের সাথে ফকির এবং মিসকিন বুঝো তো কে বলতে পারবা ফকির কে যার কিছু নাই আর মিসকিন হ্যাঁ মিসকিন হচ্ছে মোল্লাহু শাইউন আদানা যার অল্প কিছু আছে তারপরে ফকির হচ্ছে মোল্লা শাইয়ালাহু আরবিতে বললাম আর কি হ্যাঁ বুঝো নাই তাহলে এখানে মিসকিন কে কে আছো ফকির কে কে আছো হ্যাঁ আমি হচ্ছে এসব আমি আমার মতো ঠিক আছে আমার পার্টি একটা হলেও আছে আমি আস্তে আস্তে ওটাই ভাবতেছিলাম আসলে পৃথিবীতে কারোই কিছু নাই সবাই মিসকিন সবাই ফকির সবকিছুর মালিক কে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ তুমি চলে যাবা সবকিছু আবার থেকে যাবে আবার আরেকজন মালিক হয়ে যাবে জাস্ট মালিক বদলাবে ফ্ল্যাট কিনলে 100 বছর ফ্ল্যাট ভাড়া নিলে 1 মাস ঠিক না ওইটুকুই জীবন এতটুকু 100 বছর কেন বলে 100 বছর হচ্ছে 100 বছর তুমি বাঁচবা না তুমি মরে গেলে আবার চলে যাবে এরকম মানে এক জীবনের জন্য একটা দাম দাও এক জীবনকে 100 বছর ধরা হয় মানে একটা গ্যারান্টির জন্য 70-80 বছর না ধরে ওটা কয় বছর ধরা হয় 100 বছর তাহলে তুলনার ক্ষেত্রে কয়টা কথা মনে রাখবো দুইটা একটা হচ্ছে সমজাতীয়তা আর একটা হচ্ছে শূন্যের সাথে তুলনা হবে না ইকুয়াল কম্পারিজন যখন হয় ওটাকে আমরা দুইভাবে করতে পারি তাহলে শূন্যের সাথে যদি নেগেটিভের সাথে যদি শূন্যের সাথে আমি বলছি শূন্যের সাথে তুলনা হবে না শূন্য আর নেগেটিভ কি এক কথা আছে তার মধ্যে পজিটিভ নেগেটিভ হতে পারে এখন যদি পজিটিভ হয় তাহলে আমরা as ব্যবহার করব নেগেটিভ হলে আমরা কি ব্যবহার করব so as হ্যাঁ মনে করো she is as tall as I কথা বুঝছো এখন
she is not so tall as I. এখন নেগেটিভের ক্ষেত্রে সবসময় সৌটাই ব্যবহার করবা, কিন্তু পজিটিভের ক্ষেত্রে কখনো কখনো এটা এভাবে আমরা মাঝে মধ্যে সো এস কে ব্যবহার করতে পারি, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে সবসময় কি বসবে? সো এস। এটা এমসিকিউতেও কাজে লাগবে। দুই দিকের কথা একসাথে হয়ে গেল, তাহলে বলো কোনো কিছু লেখালেখির জি এটা হচ্ছে সহজ, একটু পরে দেখাচ্ছি। আই কেন হবে আমি এখানে বলে দিচ্ছি। তুলনা যখন করবেন, কম্পারিজনের দুইটি কথা মনে রাখবেন বলছি। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, যার সাথে যার তুলনা তার সাথে তার গঠনগত সমতা লাগে। ইংরেজিতে এই অসমতা ভুল হিসেবে বিবেচ্য, মানে যার সাথে যার তুলনা করবেন ওই দুইটি শব্দের মাঝখানে গঠনগত কি লাগবে? সমতা লাগবে। গঠনগত সমতা নিয়ে সমস্যায় পড়বেন প্রনাউনের ক্ষেত্রে, কারণ নাউন হচ্ছে গঠনগত পরিবর্তন হয় না। হাসান লাভস মি, হাসান সাবজেক্ট, আই লাভ হাসান, হাসান অবজেক্ট। তো সাবজেক্ট অবস্থায় যেমন হাসান ছিল, অবজেক্ট অবস্থায় তো সে হাসান হয়ে আছে, কোনো পরিবর্তন করছে ঘটনায়? কিন্তু আমি যদি হাসান শব্দের পরিবর্তে হি দিয়ে বলি হি লাভস মি, কিন্তু আই লাভ হি হয় না, আই লাভ হিম হয়। এই অবস্থানের কারণে তার যে গঠনগত একটা পরিবর্তন ঘটে, এটা নিয়ে প্রণাম নিয়ে সমস্যায় পড়বেন। এজন্য সহজ, এই কথাটাকে অনেকে জটিল করে বোঝায়, কিন্তু ব্যাপারটাকে খুব সিম্পলি আমরা হিসাবে নিয়ে ফেলবো। তুলনা, যার সাথে যার তুলনা তার সাথে তার গঠনগত সমতা লাগবে। গঠনগত কি লাগবে? সি সাবজেক্ট, সুতরাং আই হবে। বুঝতে পারছি কিনা? এখন যদি তুমি এখানে মেয়ে দাও তাহলে ঘটনা কি দাঁড়ায়? এখানে তুমি একটা কথা বুঝো, হ্যাঁ আমি আমার কালো করেই লিখি, দেখো এস আই, এই বাক্যটা ভাঙো। এখানে সাবজেক্ট হচ্ছে কি? ইজ হচ্ছে, এখানে শি ইজ টল না, শি ইজ, তাহলে এটা কমপ্লিমেন্ট। এখানে এস এস এই দুইটা মিলে কনজাংশন, তবু এখানে মাদার কনজাংশন হচ্ছে এই শব্দটা। বুঝছো কিনা এই শব্দটা? এখন ব্যাপারটা, she is as tall as I am tall, অথবা tall শব্দটা বাদ দাও, am পর্যন্ত রাখলাম, as I am। তো am কে কেন বাদ দিলাম? কারণ is আছে। একই শব্দের পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা একটা শব্দ বাদ দিলেই তো চলে, কারণ অর্থ তো একই। এখন এখানে ফুল স্টপ চলে আসছে। এখন I am না me am, তো me কেমনে বলবা? এই জন্য ওটা I ওই। বুঝতে পারছি? এই কথা সিম্পলি এতটুকুই, এখানে কোনো জটিলতা নাই। তুমি যদি আর উল্টা হিসাব করে, যেমন তুমি সবসময় ভুল করো কোন জায়গায়, ওটা আমি একটু পরে আসবে। এক জায়গার কথা আরেক জায়গায় এনে আমি লম্বা করব না। তাহলে আমরা পজিটিভের ক্ষেত্রে মাথায় রাখবো, এই নেগেটিভের ক্ষেত্রে মাথায়, তাহলে নেগেটিভ হলে সোয়েজ এটা আসে, এবং এটা পরীক্ষার জন্য এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য 580টা স্টার দাও। যেগুলো এমসিকিউ পরীক্ষায় যথেষ্ট, মানে এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে, এটা প্রশ্ন কেমন কেমন যেন চলে আসে। ঠিক আছে? নেগেটিভের জায়গাটা, যেহেতু পজিটিভের মধ্যে অ্যাজ অ্যাজ এবং সো অ্যাজ ওইটাই ব্যবহারের একটা সুযোগ পাচ্ছি, তাহলে ঘুরে ফিরে আসবে পরীক্ষায় আসবে কোনটা? নেগেটিভটা। নেগেটিভে যদি অ্যাজ অ্যাজ দাও হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন দেখো আনইকুয়াল কম্পারিজন হলে এখানে কি বসে? বানান কি? আর সুপারলেটিভের ক্ষেত্রে এটা যদিও একই রকম কথা না, আমরা মাথায় রাখবো সবসময় একটা কি বসে, মানে গুরুত্বপূর্ণ কথা। সুপারলেটিভ হলে অবশ্যই তার সাথে একটা দিয়ে থাকবে, এটা আমরা আমাদের জানার কথা। কিন্তু আমি যেটা বোঝানোর জন্য আসছি ওটা হচ্ছে আসলে দেনের জায়গাটা। দেন, তাহলে আমাদের কাছে একটা শব্দ হচ্ছে কি দেন।
এই দেনটা কি? কনজাংশন বলো না, দেনটা কি? কনজাংশন। এবং বানান ইএন নাকি এন? এন। তাহলে এই যে দেন, দেন হচ্ছে মূলত অসম জিনিসের মধ্যে তুলনা বোঝানোর জন্য। অসম, আনইকুয়াল দুইটি জিনিসের মাঝখানে তুলনা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি। তাহলে প্রথমত হচ্ছে মনে করো আমি লিখলাম সি ইজ, একেবারে উদাহরণগুলো আমি সহজ করে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের স্ট্রাকচারটা বোঝানোর উদ্দেশ্য। টলার দেন আই। তাহলে তুমি শুধু মাথায় রাখবা আমাদের কাছে এখানে ইয়ার আছে, হ্যাঁ, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। যখন তুমি দেখবা কোন একটা শব্দ, কোন একটা অ্যাডজেক্টিভ কি যুক্ত, ইয়ার যুক্ত, অথবা অথবা মনে করো মুর আছে, অথবা কি আছে, ইয়ার থাকলে, মুর থাকলে, লেস থাকলে, মুর এবং লেস কি নিজে নিজে আসবে নাকি অন্য একটা শব্দের আগে আসবে? হ্যাঁ, এভাবে। তাহলে এই অর্থাৎ এই বিউটিফুল শব্দের আগে এই দুইটা থেকে একটা বসবে, হ্যাঁ। আর ইয়ার কি আগে বসবে নাকি পরে বসবে? তাহলে যখন দেখবা কোন একটা শব্দ কম্পারেটিভ হয়েছে, আমরা নিশ্চিত করব প্রথমে এখানে কি আছে, দেন আছে, দেন আছে। এবং এখানে তুলনা যখন আমরা করি, তাহলে যার সাথে যার তুলনা তার সাথে গঠনগত কি লাগবে? গঠনগত সমতা লাগবে। ওই এজের মধ্যে যে কথাটা বুঝিয়েছি ওটা এখানেও, এখানে অনেকের কাছে মনে হচ্ছে এটা মি হবে, এরকম মনে হচ্ছে না? কারণ বলো সি ইজ টলার দেন আই এম ছিল, কি ছিল? তাহলে এম কে আমরা বাদ দিলাম ইজ এর জন্য, আই কে আমরা মি করলাম কেন? কোনো কারণ তো নেই। বুঝতে পারছি? এতটুকুই কথা। ব্যাপারটাকে নিয়ে অনেক জটিল করার কিছু নেই, সিম্পল। তাহলে বলো এখানে জটিলতাগুলো বলো। যদি কোনো শব্দের সাথে কি থাকে, লেস করতে আসছে। দেখো আমরা আমরা জানি কোন শব্দের শেষে এটা একটা সাধারণ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কম্পারেটিভ করার জন্য আমরা কি করি? ইয়ার যোগ করি। আর সুপারলেটিভ করার জন্য আমরা কি যোগ করি? ইএসটি যোগ করি। এটা বেসিক কথা না? কিন্তু কোন শব্দ যদি এক সিলেবলের হয় তখন আমরা এই কাজটা করব। কিন্তু কোন শব্দ যদি 3 সিলেবল, 4 সিলেবল বেশি হয়, এক প্রয়াসে উচ্চারণ করা না যায়, বিউটি ফুল, অনেকগুলো সিলেবল না? বিউটি ফুল, ওয়ান্ডারফুল, অ্যাডভেঞ্চারাস। কোন শব্দের মধ্যে সিলেবল যখন বেশি হয়ে যায় তখন কি আমরা ইয়ার দিয়ে কম্পারেটিভ আর করি? তখন কম্পারেটিভ করার জন্য তুলনামূলক বেশি বোঝাতে মুর বসাই, তুলনামূলক কম বোঝাতে লেস বসাই। এখন প্রথম কথা হচ্ছে মুর আসছে কোত্থেকে? তাহলে এখানে একটা শব্দ আছে না, মেনি, হ্যাঁ? তাহলে মেনির কম্পারেটিভ ডিগ্রি কি? মুর। আর সুপারলেটিভ ডিগ্রি কি? বুঝছো কিনা? অথবা এখানে যদি বলি মাছ, মাছের কম্পারেটিভ কি? মুর। মাছের সুপারলেটিভ কি? মোস্ট। মেনি এবং মাছ এই দুটি শব্দের কম্পারেটিভ এবং সুপারলেটিভ একই। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা দেখো, এরকম এখানে কিছু বেসিক তথ্য জানা থাকা দরকার। মনে করো একটা শব্দ আছে না, লিটল। লিটল শব্দের কম্পারেটিভ কি? লেস। সুপারলেটিভ কি? লিস্ট। তাহলে কোনো কিছু দুইয়ের মধ্যে কম হলে লেস। she is less beautiful than I, she is less beautiful, তাহলে তুলনামূলক কম। বুঝতে পারছি? তাহলে লেস শব্দটা কোথা থেকে আসছে? লিটল থেকে। শব্দের গঠন খেয়াল রাখতে হবে তোমাকে। এটাকে এতটুকুই দেখা যাচ্ছে নাকি এমনিতে ডিসপ্লের সমস্যা? ডিসপ্লে নিচে, আচ্ছা না, ঠিক আছে, বলো। এখানে কয়েকটা জায়গা, তাহলে বলো এক সিলেবল হলে ইয়ার, এক সিলেবল হলে ইয়ার, কিন্তু যখন সিলেবল বেশি হয় তখন আমরা কি দিয়ে করব?
মোর মোর কখন বেশি বোঝালে, লেস কখন কম বোঝালে। আচ্ছা শোনো, কোন শব্দ এক সিলেবলের হলে তাকে যখন তুমি ইয়ার বা ইএসটি যোগ করবা, ইয়ার বা ইএসটি যোগ করবা, ওই শব্দের শেষ শব্দটা কনসোনেন্ট সন্নিহিত আগের শব্দটা যদি ভাওয়েল হয়, শেষের কনসোনেন্টটা ডাবল হয়। যেমন তুমি এখানে শব্দটা তো বানান তো বি, জি ডাবল হয়ে গেছে না, জি ডাবল হয়ে গেছে না, এই ব্যাপারটা খেয়াল রাখবা। দেখি তাহলে এরকম আরেকটা শব্দ বলো তো, টপ, তাহলে বানান কি হবে টপার, আর এখানে বানান কি হবে টপেস্ট। তাহলে এখানে ডাবল পি কেন হলো, সন্নিহিত আগের শব্দটা বাউল, এটা মাথায় রাখবা। এখানে আমি আরো কিছু শব্দ নিয়ে একটু কথা বলি, কারণ এখানে শব্দগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ এগুলো খুব বেশি ব্যবহার হয়, কিন্তু এগুলো একটু ব্যতিক্রমী শব্দ, ব্যতিক্রমী শব্দ। যেমন দেখো, আমি এটাতে লিখছো না, এখানে দেখো তো, আমি একটা শব্দ লিখলাম ফার, ফার মানে কি দূরে। এবার আরেকটা শব্দ লিখলাম মনে করো কাছে। হ্যাঁ, এখন এই শব্দের কম্পারেটিভ কি বলতো, ফার এর কম্পারেটিভ কি হবে, ফার্দার, আর সুপারলেটিভ কি হবে ফারদেস্ট। এবং ফারের এরকম একটা শব্দ আছে না ফার্দার, হ্যাঁ, নিয়ার এর কম্পারেটিভ কি, নিয়ার আর সুপারলেটিভ কি নিয়ারেস্ট না। আচ্ছা এরকম একটা শব্দ আছে না, হুম, আচ্ছা এখন এটা হচ্ছে দূরে কাছে, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখি বলো, হ্যাঁ, একটু একটু গঠনগত নিয়ম। যেমন আমরা আমি এবার দেখো কাছে দূরে তো, মনে করো লেট মানে কি, লেটের কম্পারেটিভ বলো, লেটের কম্পারেটিভ হবে কি লেটার, সুপারলেটিভ হবে কি লেটেস্ট, এরকম না নাকি টি দুইটা। এখন এরকম একটা শব্দ আছে, আবার এরকম একটা শব্দ আছে, আছে না, হ্যাঁ, এই জন্য তো এগুলো ব্যতিক্রম, কথা হচ্ছে। হুম, তাহলে এখানে প্রথম কথা হচ্ছে আর একটা শব্দ দেখি বলো, আমি আরো একটা শব্দ লিখলাম ওল্ড, ওল্ড এর কম্পারেটিভ কি ওল্ডার, আর সুপারলেটিভ কি ওল্ডেস্ট। কিন্তু এখানে এরকম একটা শব্দ আছে না এল্ডার, এবং এগুলো তো ওল্ড থেকে আসছে, এখানে একটু ঝামেলা আছে, এবং এগুলো বহুল ব্যবহৃত। আমি এই আলোচনাটা কেন তুললাম, মানে মানে আলোচনার সাথে যেমন প্রাসঙ্গিক তেমন এমসিকিউ তে লাগে, আবার কমন ব্যবহার হয় এমন শব্দ দেখো, খুব কমন ব্যবহার হয় না, খুব সবসময় ব্যবহার হয় এমন শব্দ না, এই জন্য এগুলো পরীক্ষায়ও কিন্তু আসে। তোমাদের এগুলো নিয়ে একটু সচেতন থাকতে হবে। এখানে নিজেকে ভুল থেকে বাঁচানোর জন্য বেসিকটা জেনে নাও। তাহলে ফার মানে কি দূরে, ফার মানে কি দূরে, তাহলে তুলনামূলক দূরে যদি বুঝাই তাহলে ফার্দার হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এফ ইউ আর এই যে শব্দটা, এটা হচ্ছে, এটা কিন্তু দেখতে একই রকম শব্দ, অনেকে কিন্তু ভুল করে ফেলবে ফার্দার, কিন্তু বানান এরকম, কিন্তু এটার অর্থ হচ্ছে আরো, আবারও, আরো, আবারও, তুলনা নেই, এগুলোতে কি নেই তুলনা নেই। তুলনামূলক হলে এফ এ আর ওটাই,
সহজ মনে থাকবে তো? দেখি এরপর একটা বলো। নিয়ার, নিয়ারার বোঝা যাচ্ছে। সুপারলেটিভ, নেক্সট শব্দটা কোথেকে আসছে? নিয়ার থেকে। কিন্তু নেক্সট এর মধ্যে কোনো কম্পারিজন নেই। নেক্সট মানে পরবর্তী, কিন্তু নিয়ারেস্ট মানে হচ্ছে সবচেয়ে কাছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে নেক্সট এর মধ্যে কি নেই? নো তুলনা। নেক্সট এর মধ্যে কি নাই? লিখতেছ না কেন? এরকম কিট্টু হলে তো চলবে না, আরো ক্লিয়ার করে লিখতে হবে, এটা পরে পড়তে হবে না? হ্যাঁ, বাইরে গুছিয়ে লিখে ফেলবা। তাহলে নিয়ার, এরপরে বলো। সময় বেশি নষ্ট করা যাবে না, কারণ এগুলো সহজ সহজ। জাস্ট একবার দেখি, এটা এরকম এটা এরকম বলে দিলেই শেষ। এর বেশি লম্বা করে এগুলো বোঝানোর কিছু নেই। লেট মানে কি? দেরি। তাহলে লেট, লেটার, এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে কি জানো, লেটার এই যে শব্দ, তুমি আমাকে কল দিছো, আমি বললাম আই এম কন্ডাক্টিং আ ক্লাস, আই উইল কল ইউ লেটার। এই লেটার মানে কোনো তুলনা নাই, কিন্তু এই লেটারটা হচ্ছে পরে। পরে কখন? পরে বিকেলে, সন্ধ্যায়, রাতে, যে কোনো সময়, ঠিক না? কিন্তু যখন তোমরা দুইজন আসছো, দুইজনের মধ্যে একজন দেরিতে আসছো, তাহলে জরিনা এন্টার দ্য ক্লাস লেটার দেন সকিনা। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমার এখানে আজানটা কোত্থেকে চলে আসতেছে? আমি নিজে আমার আজান শুনতেছি। এখানে কি জুমের মধ্যে কি আজান বাজতেছে? হ্যাঁ, কল আসছে নাকি? হ্যাঁ, আচ্ছা। এটা ওটা বোধহয় উনি ইয়া দিছে, বোর্ড সরে গেছে, সমস্যা। আচ্ছা, তাহলে বলো এবার। একটা হচ্ছে ওল্ডার, একটা হচ্ছে এল্ডার। আর দেখো, লেট, না এটা লেটেরটা বলা শেষ হয়নি। তাহলে তুলনা আছে এটাতে, এটাতে তুলনা নাই। হ্যাঁ, আর লেটেস্ট মানে কি? আধুনিক না? হ্যাঁ, আধুনিক, সর্বাধুনিক। আর লাস্টের মধ্যে কি আছে? তুলনা আছে, দ্য লাস্ট ওয়ান। এই জন্য লাস্ট বলার সময় আমরা দা বলি, দ্য লাস্ট, কারণ ওটা সুপারলেটিভ। আর ওল্ডের ক্ষেত্রে, যদিও এল্ডার শব্দটা ওল্ড থেকে আসছে, কিন্তু এল্ডার শব্দটা তুলনা নাই, এটা হচ্ছে মূলত বড়, তুলনা নেই। আচ্ছা, এবার দেখি দেখি বলো তো, ইনের কম্পারেটিভ কি? আউট। তাহলে আউটার, ইনার, ইনারমোস্ট, আউটমোস্ট, আউটার মোস্ট। এই শব্দগুলা, অর্থাৎ ইন আউট, এরা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন আছে। তাহলে কম্পারিজনটা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে কম্পারিজন হয়, অ্যাডভার্বের মধ্যে কম্পারিজন হয়। এমসিকিউ। জায়গা যেহেতু অ্যাডভার্ব না, জায়গা যদি নাউনকে মডিফাই করে, তাহলে তো মনে করো নিয়ার প্লেস, তুমি বুঝাতে চাচ্ছ কাছের জায়গা, তুমি বললা নিয়ার প্লেস, তো প্লেসের আগে নিয়ার অ্যাডজেক্টিভ হলো না? হবে তো, ওটাই। তাহলে গেল। এখন আসো, কথা কিন্তু অতটুকুতে শেষ হয় রে।
কম্পারিজন, কম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে কম্পারেটিভ সেন্টেন্সে কি কি জটিলতা আসবে এগুলো নিয়ে একটু শুনো। কম্পারেটিভ সেন্টেন্সে কি কি জটিলতা আসবে জানো? কম্পারেটিভ মানে আমি তোমাকে বলেছি কোন শব্দ যদি ইয়ার যুক্ত হয়ে কম্পারেটিভ হয়, অথবা মোর যুক্ত হয়ে কম্পারেটিভ হয়, অথবা লেস যুক্ত হয়ে কম্পারেটিভ হয়, এই অবস্থা যদি আমরা দেখি আমাদের কাছে নিশ্চিত করা লাগবে এখানে একটা কি আছে, দেন আছে। তাহলে তুমি কারেকশনের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে তোমার একটা কারেক্ট সেন্টেন্স তোমার মধ্যে চলে আসবে। এটা হচ্ছে বেসিক কথা। এর বাইরে এসেও কম্পারিজনের ক্ষেত্রে তুমি কয়েক জায়গায় ভুল করবা। একটা ভুল হচ্ছে তুমি ইললজিক্যাল কম্পারিজন করে ফেলতে পারো। ইললজিক্যাল কম্পারিজন, এখানে তোমার ডাবল কম্পারিজন নিয়ে তোমার খেয়াল রাখতে হবে। এখানে তোমার মাল্টিপল নাম্বার কম্পারিজন, এটা নিয়ে খেয়াল রাখতে হবে। এই কয়েকটা জায়গা তুমি একটু মাথায় রাখবা। তাহলে প্রথম কথা এগুলো একটু বুঝিয়ে দিই জিনিসগুলা কি। প্রথম আসো ইললজিক্যাল কম্পারিজন, অর্থাৎ অযৌক্তিক তুলনা। তো যদিও আমি অযৌক্তিক তুলনায় না হওয়ার জন্য তোমাকে আগে থেকেই বলে দিয়েছি কি হবে, সমজাতীয়তা লাগবে এই কথাটা। এখন সমজাতীয়তা লাগবে কথাটার পরেও তোমার ভুল হবে। যেমন আমি একটা কথা লিখলাম, মনে করো দা রুটস অফ ঢাকা সিটি আর wider than লিখলাম। বোঝাতে চাচ্ছিলাম ঢাকা সিটির রাস্তাগুলো রাজশাহীর চেয়ে কি, এখানে বোর্ডটা ক্লিয়ার আছে? হ্যাঁ, ঢাকা সিটির রাস্তাগুলো রাজশাহীর রাস্তার চেয়ে, লেখালেখির যে দরকার এটা জাস্ট একবার খেয়াল করলে হবে। এগুলো সিম্পল, এগুলো অনেকে অনেক ঘটা করে বলে, কিন্তু জিনিসগুলো ইজি। এবং বেশি ঘটা করলে তোমার কাছে কঠিন লাগবে, তুমি মনে করবে যে অনেক কটা বাদ দেয়, কিন্তু আসলে একবার বললেই বুঝবার মতো সহজ বিষয়। আমরা পড়ছি কম্পারিজন। কম্পারিজনের ক্ষেত্রে আমাদের বেসিক কাজ হচ্ছে সাবজেক্ট দুটির গঠন সম্পর্কে সচেতন থাকা, সে ইজ টলার দেন আই বলা, প্রথম কথা ইকুয়াল হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা নিশ্চিত করব যদি কম্পারেটিভ কোনো ডিগ্রি পাই, এজেটিভ হোক, অ্যাডভার্ব হোক, ইয়ার যুক্ত হোক, মোর দিয়ে হোক, লেস দিয়ে হোক, নিশ্চিত করব বাক্যতে দেন আছে। এটা হচ্ছে আমাদের বেসিক জায়গা। হ্যাঁ, এখন আমরা দেখবো অসম তুলনা হয়ে ভুল কিভাবে হতে পারে। যেমন আমি বলতে চাচ্ছি রাজশাহীর রাস্তার চেয়ে ঢাকার রাস্তাগুলো প্রশস্ত, এই কথাটা বলতে গিয়ে লিখলাম দ্য রোডস অফ ঢাকা সিটি আর ওয়াইডার দেন রাজশাহী। তোমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাক আছে, তো কিন্তু ঠিকঠাক নাই। কেন জানো? যারা বুঝছো তারা কথা বলিও না। কেন? কারণ হচ্ছে এখানে একটা অযৌক্তিক তুলনা করছো তুমি। কিভাবে? ওই যে গঠনের মধ্যে আমি তোমাকে প্রথমে বলে দিয়েছি না, যে দুইটা সাবজেক্টের মধ্যে তুলনা তুমি করবা, ওই দুইটা সাবজেক্টের গঠনগত সমতা লাগবে, বুঝছি না? হি হলে হি হলে হি হবে, আই হলে আই হবে, আই হলে মি লেখা যাবে না। এখন তুমি বলো তো, এখানে দুইটি পার্ট, দুইটি সাবজেক্ট। প্রথম পার্টের সাবজেক্ট কি কি বলো? কিন্তু দ্বিতীয় পার্টের সাবজেক্ট কি? তাহলে এই রাজশাহী তো পজিটিভ না, এটা কিন্তু পজিটিভ করছো, ঠিক না? ভুলটা এখানে, বুঝতে পারছি? তাহলে এই যে এখন তো তুলনাটা অযৌক্তিক হলো কেন? তুমি রাজশাহী শহরের সাথে ঢাকার রাস্তার তুলনা করছো। রাস্তার সাথে রাস্তার তুলনা হবে, শহরের সাথে রাস্তার কিভাবে তুলনা হয়? ভুলটা ওই জায়গায়, বুঝতে পারছি? তাহলে এখন ইললজিক্যাল মিনিং আসছে। ইললজিক্যাল মিনিং আসছে কেন? সাবজেক্টের গঠনগত অসমতার কারণে। সাবজেক্টের গঠনগত অসমতার কারণে। এখানে কি আছে? পজিটিভ, তাহলে এখানেও কি করতে হবে? পজিটিভ করে দিতে হবে। তাহলে এখন এখন দেখো, এই বলো শুনবা, জটিল ভাবে না চিন্তা করে সহজ ভাবে চিন্তা করো। রাজশাহী, রাজশাহী শব্দটাকে আমরা পজিটিভ করব। আমাদের কাজ হচ্ছে এই অংশের সাথে এই অংশের সমতা আনা। সমতা আনার জন্য এই শব্দটাকে আমাদের কি করা লাগবে?
পজিটিভ করা লাগবে। এটা যেহেতু পজিটিভ আছে, এটাকে কি করা লাগবে? পজিটিভ করা লাগবে। এখন গ্রামারের কাজ হচ্ছে ভাষার মধ্যে যতটা পারা যায় একই শব্দের পুনরাবৃত্তি রোধ করা, অহেতুক শব্দ বাদ দেয়া, কম শব্দে বেশি অর্থ প্রকাশ করা। এটাই তো ভাষার সার্থকতা। তাহলে একই বাক্যে একই শব্দ দুইবার বলা কি সুন্দর শোনায়? এই জন্য আমরা কোন শব্দকে যখন জরিনাকে নিয়ে যখন আমি বারবার কথা বলছি, বারবার জরিনা না বলে তারপরে সি নিয়ে আসছি, সি নিয়ে আসছি না। এখন দেখি বলো, এখন এখানে এই যে পজিটিভ, এটাকে আমরা পজিটিভ করব। এখন এটাকে পজিটিভ করার জন্য এখানে রুট এর সাথে এখানে রুট না, তাহলে এই রুট এর জন্য একটা প্রনাউন আনো, রুট এর জন্য একটা কি আনো? রুটস দোজ। এইটুকু বুঝছো? আবার রুটস না লিখে আমরা কি লিখবো? একটা প্রনাউন লিখবো। তাহলে রুটস যেহেতু প্লুরাল, যদি দ্য রুট হতো তাহলে দ্যাট হতো, যদি দ্য রুট হতো তাহলে কি হতো? তাহলে দোজ কেন? হ্যাঁ, তাহলে এই অফটা তো আমাদের লাগবে। আমরা তো দোষ লিখেছি দ্য রুটস এর জন্য, অফ। এখন ঢাকা সিটি না রাজশাহী? এবার ঘটনা বুঝছো? তাহলে যদি আমি রাজশাহীর জায়গায় এই কথাটা লিখতাম দোজ অফ রাজশাহী, তাহলে বাক্যটা হতো দ্য রুটস অফ ঢাকা সিটি আর ওয়াইডার দেন দোজ অফ। এখন ব্যাপারটা নিজে থেকে বুঝছো নাকি মুখস্থ করা লাগবে? মুখস্থ করলে তো ভুলে যাবা। এত কঠিন বিষয় কত কত মনে রাখবো আমরা? এখন আমরা বুঝে করছি, ঠিক না? দেখে আর একটা এক্সাম্পলে যাব। তাহলে আমরা যদি বলি the books of English literature are more interesting than ইংরেজি সাহিত্যের বইগুলো ফরাসি সাহিত্যের বইয়ের চেয়ে বেশি ইন্টারেস্টিং। তাহলে বলো কি হবে? The books of English literature are more interesting than French. তাহলে এখানে প্রথম অংশের সাবজেক্ট কি? হ্যাঁ, তাহলে এখানে আমরা এই অংশটাকে কি করব? হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? Those of French. এখন এবার আরেকটা পদ্ধতি শোনো। এটা হচ্ছে যদি এরকম বস্তু যদি হয়, কোন একটা আইটেম, কোন একটা থিংস, কোন একটা বস্তু নিয়ে যদি আমাদের পজিটিভ করা লাগে, কিন্তু যদি ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো পজিটিভ করতে হয়, তাহলে আমরা মনে করো আমি লিখলাম দা হেয়ার অফ জরিনা। জরিনার কি? চুল। সোনে জैसे রং है तेरा, চাঁদি जैसे बाल। এটা গান শোনা নাই? তোমরা তো ওই আগের ভালো গান শুনবে না, তোমরা তো এখন গান শুনবা ওই যে ওয়াক্কা ওয়াক্কা এই গান শোনো। হ্যাঁ, আচ্ছা। এখন সোনে जैसे রং है तेरा, চাঁদি जैसे बाल, এখানে চুলের কথা বলা হচ্ছে না? হ্যাঁ, রূপালী চুল। দ্য হেয়ার অফ জরিনা ইজ ফাইন। আমি লিখলাম ফাইনার দেন সকিনা, নাকি? এবার বলো, এখন আমি বলতে চাচ্ছি সকিনার চুলের চেয়ে হ্যাঁ, অর্থাৎ জরিনার চুলের সাথে সকিনার তুলনা হয়ে গেছে। তাহলে তুলনাটা ইলজিক্যাল। আসলে এখানে হচ্ছে দ্য হেয়ার অফ জরিনা। এখন সকিনা তো একটা মানুষ, তাহলে এখানে কি? এখানে যদি আমি এই নিয়মে করতে চাই তাহলে হেয়ারের জন্য কি হবে? হেয়ারের জন্য কি হবে? দ্যাট না দোজ? দ্যাট অফ, বলো দ্যাট অফ সকিনা। এটা একটা নিয়ম না? আমি বলছিলাম আরেকটা নিয়ম দেখাবো। আরেকটা নিয়মটা একেবারে সহজ। যেহেতু এটা ব্যক্তি, তুমি এটাকে কি করতে পারো জানো?
শুধু এতটুকু কাজ করলে হয়ে যাবে। কিন্তু যখন বস্তুর ক্ষেত্রে আসবে তখন ওভাবে না করে প্রনাউন দিয়ে ব্যবহার করা উত্তম। বুঝতে পারছি? আশা করি বুঝছো। এই কথাগুলো কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন কঠিন আসবে, জটিল আসবে, ঘুরিয়ে আসবে, এমসিকিউ পরীক্ষায়, হোয়াট এভার দ্য এক্সাম, এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। প্রতিটাতে তুমি 1280টা স্টার দাও, স্টার মার্ক দাও। এটা হচ্ছে আমরা কি নিয়ে জানলাম, অনেক জটিল ভাবে স্ট্রাকচার হিসেবে বুঝাই নেই, ফ্যাক্টটা আসলে হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি, এই জিনিসটাকে বুঝালাম। হ্যাঁ, তাহলে আমরা ইললজিক্যাল আমাদের আর হবে না। এবার আসো, দ্বিতীয় নাম্বারটা কি লিখছি? ডাবল কম্পারিজন। বিরক্ত হই না। আসো, ডাবলটা সহজ। ডাবলটা এখানকার অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। তো আমরা আমাদের কাছে এটা তোমরা অনেকেই জানো, যত তত, যত দ্রুত তত ভালো, যত দ্রুত যতই পড়িবে, এটাকে আমরা বলি কি ডাবল কম্পারিজন। অর্থাৎ যত তত অর্থ প্রকাশ করার জন্য কম্পারেটিভ ডিগ্রিকে ডাবল করে ব্যবহার করতে পারি। যেমন দেখো, দা সুন, সুনার মধ্যে সুন ডবল না, দা সুনার দা বেটার। এখানে শুধু মাথায় রাখতে হবে দুইটাই কম্পারেটিভ ডিগ্রি হবে, অন্য কোনো ডিগ্রি ব্যবহার করা যাবে না। আবার কম্পারেটিভ হওয়া সত্ত্বেও এখানে দি হবে, কারণ তুমি জানো সুপারলেটিভের সাথে দি হয়। কিন্তু এখানে মাথায় রাখতে হবে কম্পারেটিভ হওয়া সত্ত্বেও কি হবে, দেখি বলো, যত উপরে যাবে তত দায়িত্ব বাড়বে। ইংরেজি করো তাহলে। উপরে 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 ইংরেজি কি? উপরে ইংরেজি কি? হ্যাঁ, তাহলে দায়িত্ব ইংরেজি কি? রেসপন্সিবিলিটি। এবার এই দুটো শব্দ দিয়ে তুমি বাক্য বানাও। যত উপরে যাবে তত দায়িত্ব বাড়বে। তাহলে বলো, আগে হাই বলো, শুধু হাই নাকি দা হাই? আমি বুঝলাম না, দামি শহর একটা লিমিট থাকে। হ্যাঁ, দা দা হায়ার। হ্যাঁ, তাহলে দা হায়ার ইউ গো, কমা, এটা একটা পার্ট, তত বেশি দায়িত্ব বাড়বে। তাহলে দা দা মোর রেসপন্সিবিলিটি, একেবারে হ্যাপ দিয়ে লিখে দিলেও তো হয়। যত উপরে যাবে তত তোমার দায়িত্ব বাড়বে। এবার দেখি বলো, যত সকালে উঠবে তত সময় বেশি পাবে। সাফল্যের জন্য অনেক কথার মধ্যে, অনেক কাজের মধ্যে সবচেয়ে বড় শর্ত কি জানো? আর্লি রাইজার হওয়া। সব চেঞ্জ হয়ে যাবে, পারবে না? হ্যাঁ, সব পারে, এটা পারে না। রাত্রেতে ভাই, রাত মানে তুমি মানুষ, মানে রাত্রে তুমি ঘুমাইতে পারো না মানে তুমি একেবারে খারাপ মানুষ এরকমও কিছু না। তুমি এমনিতেই রিল এবং টিকটক দেখতে দেখতে ঘুম আসে না তোমার, ঠিক না? এটা মানে তুমি খারাপ মানুষ হয়ে গেছো, তোমার খারাপ অভ্যাস আছে, বদ অভ্যাস আছে। কিন্তু এটাও একটা অভ্যাস। একেবারে সব লেভেলের মানুষের মধ্যে এই ধরনের একটা এডিকশন ঢুকে যাচ্ছে। মানুষ কি করে এখন, ওখান থেকে মানুষ নিজেকে বাঁচাতে পারছে না, ঠিক না? তো এই ধরনের শর্টস এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট কি জানো? তুমি যদি লং ভিডিও দেখো তুমি কিছু শিখতে পারবে, এবং কিছুটা লং হলে কিছুটা তো মনে থাকবে। শর্টস ভিডিওর বিনোদন ওটা এত এত শর্ট, তুমি এটা রাখার সাথে সাথে এটা ভুলে যাও, ওটা তুমি কিচ্ছু শিখতে পারবে না। আচ্ছা, আমি তো শুধু এমসিকিউ দেখি, এগুলো একটাও মনে থাকবে না। কথা হচ্ছে, জুকস যেমন মনে থাকছে না, ওখানে যদি তুমি শর্টস বা রিলস ভিডিও থেকে এমসিকিউ দেখো, ওগুলো আমার কোনো মনে থাকবে না। বুঝতে পারছি? সুতরাং এই মোবাইলটাকে একটু দূরে রেখে ঘুমানোর চেষ্টা করাটা উচিত। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে বর্তমান সময়ের জন্য, সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে বিরক্তি আসে, ভাল লাগে না, এমন একটা দুটো বই বিছানায় মাথার দিকে রাখা, ঘুমানোর সময় গুলো পড়া, তাড়াতাড়ি একেবারে কোনো কারণ ছাড়া ঘুম চলে আসবে।
কাদা বাচ্চা, হ্যাঁ, যেটা ভালো লাগে ওটা না, ভালো লাগে না এমন বই লাগবে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তাহলে এই কম্পারেটিভ ডিগ্রি নিয়ে কিছুই বোঝাতে হয় নাই, শুধু সচেতন করে দিতে হয়েছে। ওটা হচ্ছে কম্পারেটিভ হওয়া সত্ত্বেও তার সাথে দিয়ে আছে, তার সাথে কি আছে, দিয়ে আছে। এখানে তোমার এমসিকিউ তে খেয়াল রাখতে হবে, যদি এমসিকিউ চিন্তা করো, এগুলো তো আমি আসলে তোমাকে আমি লেখালেখি চিন্তা করে এই আলোচনাগুলো আনছি, এই জন্য আমি আলোচনার ধরনটা একটু ভিন্ন, এমসিকিউ দিয়ে কাজ করছি না, জাস্ট একটু। তাহলে বলো দা সোনার, এখানে যদি বলে দা সোনার দা বেস্ট, বাক্য হবে না। দা সোনার দা গুড, সেন্টেন্স হবে না। দুই দিকে দি থাকবে, দুই দিকে কম্পারেটিভ হবে, দুই দিকে দি থাকবে, দুই দিকে কম্পারেটিভ হবে। হ্যাঁ, তাহলে যত আর্লি উঠবে তত বেশি সময় পাবে। তাহলে বলো দ্য আর্লিয়ার ইউ গেট আপ, দ্য মোর টাইম ইউ হ্যাভ, দ্য মোর টাইম ইউ গেট। বুঝতে পারছি কিনা? তাহলে যত অনুশীলন করবে তত পারফেকশন বাড়বে। দেখি বলো, দ্য মোর প্র্যাকটিস ইউ ডু, হ্যাঁ, দ্য মোর ইউ প্র্যাকটিস, এক্স্যাক্টলি। তারপর দ্য মোর পারফেকশন ইউ অ্যাচিভ। হ্যাঁ, তাহলে এভাবে, তাহলে দামুরের ব্যবহার আমরা করব লেখালেখিতে, ইনশাল্লাহ এটা সহজ এবং এটা অনেক জায়গায় ইম্পর্টেন্ট। আরেকটা কি জানো, আর্টিকেলের ব্যবহার হিসেবেও কিন্তু এটা আসে। তাহলে এই জন্য আমি তোমাকে বারবার করে মানে একটু দেখাচ্ছিলাম। ওটা হচ্ছে এখানে কম্পারেটিভ হওয়া সত্ত্বেও দিয়ে আছে, কম্পারেটিভ হওয়া সত্ত্বেও দিয়ে আছে, এটা মাথায় রাখতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রিকে দুইবার করে বললে যত তত অর্থ আসে। এবার আসো, পরে আরেকটা পার্ট ছিল, ওটা কি? ও, মাল্টিপল নাম্বার কম্পারিজন। এটা একটু কঠিন আছে। এটা হচ্ছে কি জানো, 10 গুণ, তোমার তুলনায় আমার কাছে 10 গুণ বই আছে, তার কাছে আম্বানির 3 গুণ সম্পত্তি আছে। কথা হচ্ছে কিনা? এখন এখন তো 3 গুণ, 2 গুণ, 10 গুণ এরকম করে তুলনা হয় না? হয়। এটাকে বলা হয় মাল্টিপল নাম্বার কম্পারিজন। এখন যদি তোমার কাছে আমার দ্বিগুণ সম্পত্তি থাকে, তাহলে তোমার সাথে আমার কি ইকুয়াল কম্পারিজন না আনইকুয়াল? যেহেতু দ্বিগুণ, তোমার 1 কোটি দেখলে আমার 1 কোটি দেখলে তোমার 2 কোটি, তাহলে দ্বিগুণ। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যদি এরকম নাম্বার দিয়ে কম্পারিজন হয়, গুণবাচক, আনইকুয়াল কম্পারিজন হওয়া সত্ত্বেও দেন ব্যবহার করা যাবে না। এই জন্য এটা কঠিন আছে। কি ব্যবহার করা যাবে না? দেন ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার করতে হবে অ্যাজ। প্রয়োজন এটা নোট দিয়ে লিখে রাখতে পারো, শিরোনাম লিখো মাল্টিপল নাম্বার কম্পারিজন। মাল্টিপল নাম্বার কম্পারিজন। প্রথমে লিখে রাখতে হবে অসম তুলনা হওয়া সত্ত্বেও দেন না হয়ে কি দিয়ে হবে? অ্যাজ। তারপরে এখানে মাথা রাখতে হবে, দেখি বলো তো, she has as many books as I, একটা কথা লিখলাম। তাহলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, দেখো এখন বলো 2 গুণ ইংরেজি কি? হ্যাঁ, 3 গুণ। একটা হচ্ছে টুয়াইস, লিখি না, আর এটা হচ্ছে কি থ্রাইস। আর এখানে হচ্ছে 2
টাইমস, আর এখানে লিখলাম কি 3 টাইমস, তারপরে 4 টাইমস, 10 টাইমস, এভাবে যেতে যেতে বিলিয়ন টাইমস। প্রথম কথা হচ্ছে একটা ঝামেলা আসতো। প্রথম কথা হচ্ছে তুলনা, সংখ্যার তুলনা বোঝানোর সময় তুমি 2 গুণ এবং 3 গুণের ক্ষেত্রে টুয়াইস এবং থ্রাইস লিখবা, 2 টাইমস এবং 3 টাইমস লিখবা না, কারণ 2 টাইমস এবং 3 টাইমস এর মধ্যে তুলনা নাই। ওটা হচ্ছে ওই যে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা, রোজা ভেঙে যাবে বেশি গান গেলি। এখন আমি তোর বাড়িতে কয়দিন গেছিলাম? 3 দিন গেছিলাম। আই ভিজিটেড ইওর হোম 3 টাইমস, 3 বার, 3 গুণ নয়। আই ভিজিটেড ইওর হোম 3 টাইমস মানে 3 গুণ রাখে 3 বার, 3 বার। সুতরাং এখানে এই দুইটার অর্থ হচ্ছে বার, এই দুইটার অর্থ কি? বার। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে বার এবং গুণ একই। আমি তোমার বাড়িতে 4 বার গেছিলাম, আই ভিজিটেড ইওর হোম 4 টাইমস। আবার আমার কাছে তোমার 4 গুণ সম্পত্তি আছে 4 টাইমস। গুণের ক্ষেত্রেও টাইমস এবং বারের ক্ষেত্রেও টাইমস, কিন্তু 2 এবং 3 এর ক্ষেত্রে টুয়াইস এবং থ্রাইস। এই জন্য একটু ঝামেলা তো আছে বটে। তাহলে 4 থেকে উপরে সবগুলো বারের ক্ষেত্রে আমরা কি করব? গেল। এবার একটা বাক্য করি, একটা বাক্য লেখা উচিত। তাহলে বলো, এটা কি মুছে ফেলতে পারবো? এটা তো তেমন বেশি কিছু লিখি নাই, জাস্ট বলো। এখন একটা বাংলা বলি, ওটা ইংরেজি করি। আমার কাছে, হাসানের কাছে তার বাবার দ্বিগুণ সম্পত্তি আছে। হাসানের কাছে তার বাবার দ্বিগুণ সম্পত্তি আছে। তাহলে ইংরেজি করো, হাসান হ্যাস, হ্যাঁ, কয় গুণ? এদিকে লেখা লিখেছে কয় গুণ? 2 গুণ। টুয়াইস অ্যাজ মাচ প্রপার্টি অ্যাজ হিজ ফাদার। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বাক্যটা কিভাবে আসছে দেখো। তাহলে কয় গুণ আছে? অনেকে জাস্ট লিখতেছে, শুধু বাক্যটা লিখার মতো কোনো সার্থকতা নেই। তুমি আগে এটা দেখো, তাহলে কয় গুণ আছে? তাহলে 2 গুণ যেহেতু আনইকুয়াল, কিন্তু আনইকুয়াল হওয়া সত্ত্বেও টুয়াইস মোর দেন ও আমরা কোনো বাক্য করে নেই। টুয়াইস মোর দেন ও কোনো বাক্য করে নেই। টুয়াইস অ্যাজ অ্যাজ, as much as many as, এভাবে লিখতে হবে। as much as many as, তাহলে মাছ ব্যবহার করেছি যেহেতু প্রপার্টি। তাহলে twice as much property as his father। এবার দেখি বলো, তোমার কাছে আমার 10 গুণ বই আছে। তোমার কাছে আমার 10 গুণ বই আছে, তোমরা বলবো, আমি লিখবো। তাহলে দেখি বলো, ইউ হ্যাভ 10 গুণ, 10 times as many books as I। নাকি as I have কি লিখার দরকার আছে? কারণ you have আছে। সুতরাং এই বাক্যটা অত সহজ না। এই বাক্যটা যে নিয়মে আসছে একটু জটিলতা আছে, কিন্তু এখন তুমি পারো। তাহলে আমাদের কাছে নিয়মটা হচ্ছে গুণবাচক শব্দটা প্রথম সাবজেক্টের পরে, সাবজেক্ট বা ভার্বের পরে লিখবো। এরপরে এই গঠনটা আমাদের মনে রাখতে হবে, as many as much as many as much as, 10 times more than, twice more than। এভাবে আমরা বাক্য লিখবো না, ওগুলো লিখলে ভুল হবে। বুঝতে পারছি? তাহলে তুলনার ক্ষেত্রে বা কম্পারেটিভ বাক্য করার ক্ষেত্রে আমরা এখন যে কোনো ভ্যারাইটি আনতে পারবো, কিন্তু আমাদের এরর গুলো থেকে আমরা বাঁচবো এখন। বুঝতে পারছি? আর অনেক ছোটখাটো কথা আছে, এমসিকিউ বা গ্রামার ক্লাস হলে তখন অনেক কথা তুলবো। এখন আমি মেজর ইস্যুগুলো তুলে ধরলাম।
লিখতে পারবা তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে বলো, পরিমণি প্রিন্সেস ডায়নার চেয়ে 3 গুণ সুন্দরী হবে, এরকম হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, সেন্টেন্স তো হবে, বাস্তবে না হলো। আচ্ছা, পরিমণির সাথে তোমার শত্রুতা আমি আছে, তার সৌন্দর্যকে তোমরা স্বীকার করো, ঠিক না? আচ্ছা, এখন দেখি তাহলে বলো, তার কাছে আমার 10 গুণ সম্পত্তি আছে। ইংরেজি আবার করো, শি হ্যাজ অ্যাজ, তাহলে 10 গুণ, 10 times as much property as I। হ্যাঁ, তাহলে আমরা আমরা সকলেই জানি আনইকুয়াল কম্পারিজনের যে বিষয়, এখানে এখানে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের সাথে এই সাবজেক্টের গঠনগত সমতা আছে কিনা? হ্যাঁ, তাহলে এটা ছিল আই হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, হ্যাভটা বাদ দিলাম, এই জন্য ওখানে মি হবে না, বুঝতে পারছি? এ হচ্ছে কথা। তাহলে গেল, এখানে আমরা কম্পারেটিভ বাক্য করার ক্ষেত্রে আমরা এভাবে করতে পারবো। তাহলে কম্পারেটিভ বাক্য একটা, তারপরে হচ্ছে 2টা কম্পারেটিভ বাক্য আসছে। হ্যাঁ, সাস্টেইনেবল, আমেরিকার আবহাওয়া, আমেরিকার আবহাওয়া ইউরোপের আবহাওয়ার তুলনায় বেশি সাস্টেইনেবল। আমেরিকার আবহাওয়া ইউরোপের আবহাওয়ার তুলনায় বেশি সাস্টেইনেবল। ইংরেজি করো। এবার আমরা যখন কম্পারেটিভ শিখলাম, দা ওয়েদার অফ ইউএসএ, তাহলে আমরা কম্পারেটিভ সেন্টেন্স করব, বেশি সাস্টেইনেবল। তাহলে ওয়েদারের জন্য ওয়েদার যেহেতু সাবজেক্ট, আমরা ইজ লিখবো না, ইজ মোর সাস্টেইনেবল। তাহলে মোর যেহেতু আসছে, দেন আসবে, দেন। আচ্ছা, হ্যাঁ, ইউরোপ না, আচ্ছা কানাডা লিখি, কারণ এখন কানাডার সাথে একটু মারামারি লাগছে, মানে ব্যাটলটা সরাসরি একেবারে। জাস্টিন ট্রুডো বক্তব্য রাখছে, ও ব্যাট বসাইছে, জাস্টিন ট্রুডো উল্টা ব্যাট বসাই দিছে, মানে একটা ফাইট। ট্রুডো কিন্তু স্মার্ট, ট্রাম্প আরো স্মার্ট। ট্রাম্প বিজনেসম্যান, ঠিক না? পাগলা মানুষ, কিন্তু যুদ্ধগুলো না করলেই হলো, বুঝছো কিনা? এখন বেশি, তাহলে এটা বলো, কম্প্রোমাইজিং, কম্প্রো, তাহলে কম্প্রোমাইজিং কে কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। এখন কম্প্রোমাইজিং কে কম্পারেটিভ করলে কি ধরনের বাক্য করা যায়? হ্যাঁ, বলো। জেলেনস্কির চেয়ে ডোনাল্ড ট্রাম্প, জেলেনস্কির তুলনায় ট্রাম্প বেশি কম্প্রোমাইজিং, ঠিক আছে? পুতিনের তুলনায় ট্রাম্প বেশি কম্প্রোমাইজিং। অথবা এর আগের প্রেসিডেন্টের নাম কি ছিল? জো বাইডেন, বাইডেনের তুলনায় ট্রাম্প বেশি কম্প্রোমাইজিং। এভাবে একটা বাক্য তৈরি করে ফেলতে পারবো। এবার দেখি, বলো কমপ্লেক্স তো পারবা, কমপ্লেক্সে কি লাগবে? সাবঅর্ডিনেট কনজাংশন। ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ কি লাগবে? ইম্পারেটিভ সেন্টেন্সে কি মনে রাখতে হয়? ভার্ব, না ভার্ব ছাড়া তো কোনো বাক্যই হবে না। ইউটা উজ্জ্ব থাকবে, কি উজ্জ্ব থাকবে? কেন সাইলেন্ট? কেন? মানুষটা সামনে আছে তাই, তুমি সামনে আসো, এই জন্য নাও বলি, তুমি নাও, তুমি বলার দরকার না, তুমি তো আসো, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে সময়ের স্বল্পতার জন্য বলছিলাম না, বাচ্চা পানিতে পড়ে গেছে, গল্প বলছিলাম তো, আজকে আর বলবো না। তারপরে হচ্ছে কম্পাউন্ড, এগুলো পারবা, তাহলে এভাবে জিনিসগুলো করবা। এই তোমাদের কাজ বলো, হোমওয়ার্ক বলো। হ্যাঁ, টাস্ক, প্রথম কাজ হচ্ছে
তোমার যে নেক্সট এক্সামের জন্য যে সমস্ত আর্টিকেল গুলো দেওয়া হয়েছে একটু পড়ে আসবা। নতুন করে আর কোনো আর্টিকেল দিয়ে তোমার পড়ার পরিধি বাড়াচ্ছি না। একটা কিছু আর্টিকেল কালেক্ট করে দেওয়া হয়েছে, ওগুলো যা ইস্যুতে এই জিনিসগুলো পড়ে আসবে, ওখান থেকে যে কোনো একটা প্যাসেজ হিসেবে দিয়ে দেওয়া হবে। কথা বুঝছো? আর প্যাসেজের জন্য তাহলে নেক্সট এক্সামের জন্য তোমার কি পড়া? গিভেন আর্টিকেলস, ওখান থেকে কোশ্চেন কিভাবে হবে বলো তো, বলো। তোমার আগামী পরীক্ষার প্রশ্নটা কিরকম হবে? ওখান থেকে প্রথমে 1 নম্বরে আসবে থিমেটিক কোয়েশ্চেন, এরপরে আসবে সামারি। যদি এরপরে যদি মানবন্টন ওরকম সময়ের সাথে দেওয়া যায় তাহলে বাক্য রচনা। মেক সেন্টেন্স। এবার এখন বুঝছো আমি কেন সেন্টেন্সের এই জায়গাটা সবকিছু দেখালাম, আলোচনা করলাম, কেন করছি? মানে আমার একটা টার্গেট ছিল, তোমাদের একটা হোমওয়ার্ক আছে, একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষাটাকে সামনে রেখে আলোচনাটা এভাবে আগাইলাম। যদিও ওখানে জি বলো বলো। আচ্ছা, এটা হচ্ছে প্যারাফ্রেজিং জিনিসটা থিমেটিক কোয়েশ্চনের বিষয়ের সাথে মানে ফোকাস রাইটিং নিয়ে আরো অনেক ক্লাস হবে, তো তখন চলে আসবে আসলে। হ্যাঁ, এখন জি জি বলেন, শুনছি। জি হ্যাঁ, আমারও মনে আছে। থ্যাংক ইউ আপনাকে রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য। এদের জন্য বলি, টেন্স তো একটা দরকারি ক্লাস। এই ক্লাসটা কিন্তু আসলে টোটালটা হয় নাই, অর্ধেক হয়ে বাকি অর্ধেক রয়ে গেছিল। ঠিক আছে, নেক্সট ক্লাস এটা ইনশাআল্লাহ টাইমে দিব, টোটাল ক্লাসটা নেওয়া উচিত। এবং এটা একটা মজার কাজ করব, মানে আগামী ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করব ট্রান্সলেশন নিয়ে, বেসড অন টেন্স। তারপর টেন্সের ফান্ডামেন্টাল সবকিছু জায়গায় তুলে আনবো, দুই দিকে একসাথে এক দিলে দিলেও দুইটা বাকি মারা হয়। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এবার বলো, আমাদের কাজ হচ্ছে রিডিং পেপারস and writing 1 page daily। এটা হচ্ছে রেগুলার কাজের মধ্যে একটা কাজ। এই কাজগুলো করবা, নেক্সট পরীক্ষাটা দাও কাল। এবং কালকের ক্লাস, কালকে কিসের রুটিন তো দেওয়া হয়েছে না? আচ্ছা, তাহলে বাংলার জন্য একটা কাজ বলছিলাম, বানান। তাহলে বানান কি শুধু বিগত বছর মুখস্থ করবো নাকি নিয়ম?